কেমন আছো? ঠিকঠাক। এই চলছে একদম। অনেকদিন পর দেখা। হ্যাঁ, অনেকদিন পর দেখা। পারপাসে। হ্যাঁ, লাস্ট তোমার সঙ্গে দেখা হয়েছে তোমার যখন ওই ছবিটা চলছিল আয়ুরেখা। তো একটু আমরা পিছনের দিকে যাই, সেখান থেকে শুরু করি। তোমার ছোটবেলাটা কোথায়, তোমার জন্ম, বাবা মা, আর কোন স্কুল? ছোটবেলাটা একদম প্রাইমারিটা। জন্মেছি তো ইয়েতে আমাদের এনআরসি। আচ্ছা, হ্যাঁ, অ্যাকচুয়াল আমার বাবা বা হ্যাঁ, সমস্ত কিছুই নিউ ব্যারাকপুর। আচ্ছা, নিউ ব্যারাকপুর হচ্ছে বিরাটির পরে। আমি জানি। সেখানেই একদম জন্মসূত্র। মানে ইনফ্যাক্ট আজও ওখান থেকেই আমি যাতায়াত করি। ওটাই আমার একদমই, বাবা সরকারি চাকরি করতেন পিডাব্লিউডিতে। মা আর বাবা মিলে একটা ছোটো স্কুলও করেছে, আজও আছে ওটা। তো সেই স্কুলটাও ওখানেই। তো পুরোটাই আমার ছোটোবেলা, বড়োবেলা, মাঝারি বেলা সবটাই নিউ ব্যারাকপুর। বাবার নাম শচীন ঘোষ, শ্রী শচীনময় ঘোষ। বাবা মারা গেছেন 2012-তে। মা বেঁচে আছেন এবং স্কুলটা চালায়। স্কুলের, হ্যাঁ, মানে আগে হেড মিস্ট্রেস ছিল, এখন গভর্নিং বডিটা গিয়ে দেখে সেই স্কুল, এবং আমাদের এখনও চালিয়ে যাচ্ছেন। আর তোমার প্রাইমারি স্কুল? প্রাইমারি স্কুল হচ্ছে আমার দুটো। প্রথম আমি আনন্দবার্গে ভর্তি হই, তখন তো খুব কম স্কুলও ছিল, মানে আমাদের ওখান থেকে আনন্দবার্গ থেকে ক্লাস 2 পর্যন্ত। তারপর আমি কবিগুরু বিদ্যালয় বলে আমাদের নিউ ব্যারাকপুরে, আজ আর স্কুলটা নেই। ফাউন্ডার যিনি হেডমাস্টার ছিল, আমরা প্রিন্সিপাল কম বলতাম। তো প্রচুর দিদিমণি ছিল যারাই ছোটোবেলায় মানুষ করেছে। তো সেই কবিগুরু বিশ্ববিদ্যালয় বলাটা ভুল হচ্ছে, কবিগুরু বিদ্যালয় আর কি। সেইখানেই আমার একদম ক্লাস 4 পর্যন্ত। তারপরে হচ্ছে তোমার হাই স্কুলটা? হাই স্কুল হচ্ছে নিউ ব্যারাকপুর, একদম বয়েজ হাই স্কুল। সেখানেই একদম ক্লাস 12 পর্যন্ত। ওটাই আমার সমস্ত কিছুর সঙ্গী আর। হ্যাঁ, কালপ্রিট হওয়ার সঙ্গী। হ্যাঁ, ওইখান থেকে গল্পগুলো আসবে। তো কেমন স্টুডেন্ট ছিলে তুমি? মধ্যম, মানে পরীক্ষার আগে 1 মাস চূড়ান্ত পড়তাম, মোটামুটিভাবে পাশ করে যেতাম। আবার সারা বছর মানে ওই পড়তে যেতাম, মানে উদ্দেশ্য আমি ওই বলছি আড্ডা, খেলা, ওই ক্লাববাজি ছোটোবেলা থেকেই। মধ্যে রক ঠেকটা আমি চিরদিনেরই, ওই ছোটোবেলা থেকে। এবার 10 মাস আর পড়তাম না, মাঝে হাফ ইয়ারলির জন্য 1 মাস পড়তাম, পরে আরেক মাস পড়তাম, ব্যাস সেটাই ছিল আমার মোটামুটি। স্কুলের অ্যাম্বিয়েন্সটা কেমন ছিল? মানে এই টিচারকে ভয় পেতাম, ওই টিচার একটু, এই স্কুলের অ্যাম্বিয়েন্সটা? মানে সত্যি কথা বলবো যে ভয় যেরকম সবাইকেই পেতাম, ভালোবাসাটাও সবার সাথেই ছিল। মানে আমি জানি না, আমার স্কুলে এখন অনেক দিন আমি যাই না। আমাদের রিউনিয়ন আছে, আমাদের সব বন্ধুবান্ধবরা, তো অনেকে মারা গেছেন স্কুলের, যারা আমাদের সময়কার। কিছু বয়স্ক টিচার এখনও আছেন, যাদের আমরা এইবার সম্বর্ধনা দিলাম টিচার্স ডেতে। আমাদের সবারই বয়স হয়ে গেছে, চেনা যায় না টাইপের, কিন্তু আজও সেই প্রত্যেকেরই একটা মায়া অদ্ভুত ছিল। আমি জানি না আজকের টিচার, আজকের কারণ অনেক দিন আজকের টিচার আর স্টুডেন্টের মধ্যে সম্পর্ক কীরকম। আমরা ভীষণ একদমই যে তারা সব ধরনের শাসনটাই করতো, আবার সব ধরনের। তার মধ্যে থেকে অতীনবাবু বলে একজন ছিল, যে আমার ডিপার্টমেন্টে, তিনি সায়েন্সের, এবং পরে যখন আমি কমার্স নিয়ে পড়ি 11 থেকে, তিনি আমাদের ডিপার্টমেন্টেও ছিল না। বাট অদ্ভুত সম্পর্ক আজ, যে একটা একটু কম বয়সী, কোথায় বন্ধুর মতন মেশা, কতগুলো একদম আবার সুনীলবাবু ছিল, সদ্য 10-11, একটু মনের মধ্যে প্রেম, পাশে কালীবাড়ি গার্লস স্কুল, সে আবার সেটা নিয়ে আমাদের সাথে করতো। আচ্ছা, যিনি মানে এক একজন এবং সত্যি কথা বলতে কারো কাছ থেকে ছত্রছায়ার অভাবটা ছিল না, যে সবাই গাইড যেভাবে করতো, শাসনটাও করতো। কারণ আজকে আমাদের বড় হয়ে ওঠার প্রসেসে মাধ্যমিক স্কুলটা একটা ফাউন্ডেশনের কাজ করে না, এবং সে
ওখানেই কিছু টিচারদের বা কিছু বন্ধুবান্ধবের সান্নিধ্য আসে, যেটা সারা জীবন ওই লেগাসিটাই আমাদের চলতে থাকে বা ওই কন্টিনিউশনটাই চলতে থাকে। একদমই। মানে আমি একটা ছোট্ট জিনিস বলি যে আমাদের হেড স্যার ছিলেন অনন্তবাবু। তো ক্লাস 6 না 7 এরকম একটা কিছু। তো আমি কিন্তু থিয়েটার মিনস হচ্ছে লোকাল পাড়ার মধ্যে সেই বিচিত্র অনুষ্ঠান এগুলোর মধ্যে ছিল না, নাটক করতে, এবং সবসময় একটা নাটক বাজের মতো নিয়ে ক্লাসের মধ্যে টিফিনের আগে একটা পিরিয়ড ছিল, সেটা অফ। আড্ডা মারতে মারতে আমি হো 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 হা 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 করে হাসি, জানিও না। স্যার এসে দাঁড়িয়েছে দরজায়, দাঁড়ানোর পর যাই হোক সব তো হাসতে হাসতে তারপর থেমে ঘুরে থাকে। আসে বেতের বাড়িটা কিন্তু খাই, খাওয়ার পর বললো এটা কে, এই যে হাসলি থিয়েটারে এসে এটা কে হাসে, জানি না। ওই টিফিনের পর ক্লাস ইয়েতে টিফিনের সময় গেলাম, অহিন চৌধুরী সম্বন্ধে উনি বলা আরম্ভ করলেন, থিয়েটারের যে দিকপাল এবং তার সম্বন্ধে, এবং তিনি ওই হাসিটা আমার কাছে কোথাও ওই বললাম যে কোথাও ছোট ছোট করে ইঞ্জেকশনই এটা। তারপরে তোমার কলেজ হচ্ছে বঙ্গবাসী, গ্রেট। কলেজের অ্যাটমসফিয়ার বলো তখন, কলেজে বন্ধু বান্ধব একটু অন্যদিকে চলে যাওয়া, ছাত্র রাজনীতি, ওটাই ছিল। আমি ওটাই করতাম। আমি বঙ্গবাসীতে আমি যখন ভর্তি হই তখন ছিল সালটা এসএফআই, সালটা 97, এবং অফ কমার্স সেখানে হচ্ছে তখন ছাত্র পরিষদ, আর ইয়েতে ছিল আমাদের কলেজে এসএফআই ছিল, সুরেন্দ্রনাথে এসএফআই, একটা বিশাল ইয়ে ছিল। আমরাই ওখানে গিয়ে এমনি একটু কংগ্রেস মাইন্ডেড, সেই জায়গা থেকে প্রথম ছাত্র পরিষদটা আসে, এবং সেটাই করতাম। এবং আমরা একটা বড় টিম নিউ ব্যারাকপুর, বেরাটি এখান থেকে যেতাম, যারা ছাত্র পরিষদটা সমর্থন করতো, সেটা সিটি কলেজ হোক, সুরেন্দ্রনাথ হোক, বঙ্গবাসী হচ্ছে ওই স্থলটা। মানে ইনফ্যাক্ট আমরা একটা ট্রেন ধরতাম 10:47, সেইখানে আমরা যারা এই মনস্কর তারা একসাথেই, মানে কেউ যদি আমরা ট্রেন মিস করতাম সেদিন কলেজ যাবো না। আচ্ছা, কারণ আমাদের চাপ ছিল একা গেলে শিয়ালদা থেকে সুরেন্দ্রনাথের, ওদের ক্ষেত্রে সেমই ছিল, তুলে নিয়ে যাবে, যথারীতি হবে, মানে এরকম তো ছিলই। তো অনেক হয়েছে। তো সেটা ছিল একটা, মানে ওটা পলিটিক্যাল ইস্যুটাই ছিল। এবং একটা সময়ের পর ছাত্র পরিষদ থেকে তৃণমূল ছাত্র পরিষদ, যখন আমি আর তার আগে ছাত্র পরিষদ এসছি ইয়েতে আমাদের বঙ্গবাসীতে, অতদিনকার পর আমাদের এই আমরা তো সবে গেছি এবং সিএর হয়েছি, লড়াইটা তো আগের লোকেরা করেছিল, কিন্তু সেখানে তৃণমূল ছাত্র পরিষদ, সেটা তো মতাদর্শের ক্ষেত্রটা আলাদা, তুমি মমতা ব্যানার্জি সাপোর্ট করো না কাকে সাপোর্ট করো সেটা, সেখান থেকে আমরা কলেজের রাজনীতি দিয়ে করবো না ঠিক করেছি। যে আমি আমারটা যেটা পছন্দ করি 3 বছর পার করে দাও, কিন্তু ওই এবার সাঁকো তো ছাড়ে না তারা, তখন তো নিজের ঘরে নিজের সঙ্গে নিজের সবার সাথেই শত্রুতা তৈরি হয়। ইনফ্যাক্ট আমার জীবনে প্রিন্সিপাল আমাদের কলেজের আমায় প্রচুর হেল্প করেছিলেন, তাহলে আমার পক্ষে হয়তো পরীক্ষা দেওয়াগুলোই বন্ধ হয়ে যেত। যেটা ইনসিডেন্ট বলো, পরীক্ষা দেওয়াই বন্ধ হয়ে যেত। মানে সবার ধারণা ছিল যে এখানটাতে রাজনীতিটা আবার আমরা, মানে আমরা তৃণমূল ছাত্র, সেটা বোঝাতে পারিনি, যার জন্য ফল ভুগতে হয়েছিল, যার জন্য আমার টেস্ট পরীক্ষা বন্ধ করে দিয়েছিল। আমি 3টে পরীক্ষা দিইনি। প্রিন্সিপালের স্যারের সাথে অনেকটা ভালো সম্পর্ক থাকায়, অনেক কিছু থাকায়, তো তিনি মধ্যস্থতায় পরীক্ষা দিতে পারি, এবং 3টে পরীক্ষা দিইনি, তাতে অন্যান্য নাম্বারগুলো ঠিক ছিল বলে অ্যালাউ করে। তো এরকম, আর কলেজটা ছিল অন্যরকম। কলেজ থেকেই প্রথম, এমনি তো নিউ ব্যারাকপুর, এত তো যাতায়াতের সুবিধে ছিল না, আর এই একটু কোথাও যেন ওই মফস্বলী মেন্টালিটি, বেরোবো কেন, আমি আমার জায়গায় থাকবো। তো অত তো আর সেরকম না, সদ্য কলেজে আসা, কফি হাউস, মানে সিনিয়রদের দাদাদের কাছ থেকে শোনা, এই করা, ওই যাও বন্ধুত্ব আড্ডা এসব, যার মধ্যে এবার যতটা নিজেরটা নিজে গিয়ে। থিয়েটারটা কবে আসে? মানে যদি কলকাতার থিয়েটার হয় সেটা 99। আচ্ছা, আমার গ্র্যাজুয়েশনের আগে। আচ্ছা, থিয়েটারে আসা কেন, মানে হঠাৎ করে কি মনে হলো যে আমি অ্যাক্টিং করব, বা এই থিয়েটারে আসা কেন? ছোটবেলা থেকে, মানে
ছোটবেলা থেকে বলতে আমার বাড়িতে যৌথ পরিবার ছিলাম, তো আমার মেজদি মানে জ্যাঠাতো দিদি, তার নাচের প্রচণ্ড অংশ ভালো নাচতো, এবং আমাদের বাড়িটা ছিল একটা মানে নাচের একটা কেউ একজন দিদি গান করে, দাদা তবলা বাজে, মানে নানা রকম সবার মধ্যে ছিল, একমাত্র আমি বেসিক্যালি কিছুই ছিলাম না। আচ্ছা। তো এটা চলতো, এবং ক্লাবের ইয়েতে সমস্ত কিছুই হতো। এবং আমরা আমাদের পাড়াতেও অনুষ্ঠান, ওই বিচিত্র মানে ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পর ওটা করতেই হবে, ওটাই ছিল একটা, সব চাঁদা পাতা তুলে, তো এইসবের মধ্যে যুক্ত হয়ে গেছিলাম। দিয়ে তারপর থিয়েটার বলাটা ভুল, মানে তখন আমরা নাটক মানে ওইভাবেই ছোটদের ছোট হাইট অনুযায়ী বড় সেই রকমই, একজন কাকু করালো, এই করালো, এই করতে করতে তারপর স্কুলে করলাম, ক্লাবে করলাম, করতে করতে একটা ইন্টারেস্ট তো তৈরি হয়। তারপর আরেকটু যখন বড় হলাম 7-8, তখন আমরা আমাদের ওখানে একটা গ্রুপ তৈরি করলাম বিশঙ্ক বলে। আচ্ছা। সবই আমাদের নিজেদের বন্ধু-বান্ধব, আর যে আমাদের মানে পরিচালনা করতো আমাদের থেকে একটু বড়, তো সেটা নিয়ে সারা বাংলায় মোটামুটি একাঙ্ক নাটক কম্পিটিশনগুলো করতাম এবং বছরে অনুষ্ঠান করতাম। তো প্লাস নিউ ব্যারাকপুরের নানারকম কৃষ্টি বা শক্তি সংঘ, এই যে ছোটো ছোটো দলগুলো ছিল সেগুলোও গিয়েও নিউ ব্যারাকপুর উৎসবের ক্ষেত্রে তখন গিয়ে নাটক করতাম। ওই একাঙ্ক নাটক, ওই তখন একদম নাটক একটা অদ্ভুত একটা বড়ও হচ্ছি, খেলাধুলা নাটক এগুলোর মধ্যে নিয়েই ছিলাম। এবং যেটা হয়, যখন কলেজে যাই নানা রকম একটু তো ওই হয়, তখন ট্রানজিশন টাইম, একটু ছিটকে যাচ্ছিলাম সব দিক থেকে, যেহেতু আমাদের ওখানকার রাজনীতি, আমাদের নিউ ব্যারাকপুর একটা সময় খুব ভয়ের জায়গা ছিল, মার্ডারের জায়গা, এই জায়গায়, এবং ছোটো ইয়াং মানে ছেলেদের একটা প্রবণতা হয়ে যাচ্ছিল যে দাদাগিরি, এটা সমস্ত কিছু নিজেরাও বন্ধু বান্ধবরা অনেক কিছুর মধ্যেই অনেকভাবেই গিয়েছিলাম। তো সেখান থেকে আমি ভানুদা, আমার যে এক গুরু, আমার যে গুরু সে ভানুদা ছিল আমার মামার বন্ধু, এবং আমি থিয়েটার করতে চাই, তখনও ছিল, মানে তখন থিয়েটার করতামও, তখন ওই শোগুলো আস্তে আস্তে মনে হয়েছে যে কলকাতায় যদি থিয়েটার করতে পারি, চারবাকে, সায়কে, এই থিয়েটারগুলো টুকটাক দেখতে আসতাম, এবং করার ইচ্ছেগুলোও যা মানে প্রকাশ পাচ্ছিল। তো সেই ভানুদার দৌলতে চারবাকে এন্ট্রি, জোছন্দা মারা যাওয়ার পরের বছর, ওই এন্ট্রিটাই আমার অনেক কিছু পরিবর্তনের এন্ট্রি। কতদিন শুধুমাত্র থিয়েটার করলে? কতদিন থিয়েটারটা করেছি, মানে শুধু থিয়েটার চারবাকে আমি একদমই লাস্ট চারবাকে শো করেছি 2012। আচ্ছা, তারপরেও যুক্ত ছিলাম, আজও আছি, কিন্তু তারপর থেকে যাওয়াটা কম হয় এদিকে কাজে ইয়েতে। ইন্ডাস্ট্রিতে আসার পরও আমি মানে আসাটা কি, মানে সেই তো মানে ইন্ডাস্ট্রিতে আমার কিভাবে আসা, সেইটা একটা ওই থিয়েটার টু টলিগঞ্জ। হ্যাঁ, মানে আমার কোনো দিনই আগে শখ ছিল না যে ওই টিভি সিরিয়াল, বা তখন তো সিনেমা, হ্যাঁ অবভিয়াসলি সিনেমার প্রতি আমার একটা ছোটোবেলা থেকে আকর্ষণ ছিল, যেটা আগে যে টিভিতে আগে ওই যে আমাদের 90s-এর মানে 93-4 2-3-4 তখন একটা ছুটি বলে প্রোগ্রাম হতো, গরমের ছুটিতে সকাল 9টা থেকে 10টা বা 10টা থেকে 11টা এরকম, টুকটাক তো প্রতি রোববার সিনেমা দিতই, বাড়িতে বসে দেখতাম। এবার সেগুলো বেশিরভাগই একটু সিরিয়াস, কমগুলো যতক্ষণ না, এই ছুটিতে দিতে ছোটদের ছবি, শ্রীরাম, পৃথ্বীরাজ, গোপীগঞ্জ, ভাগাবাইন, সবুজ দ্বীপের রাজা, মানে একদমই মানে আমার, এবং সেটা কিন্তু ওই ফলোটা আমরা করতামই যে করে হোক। আর আরেকটা ছিল আমাদের ওখানে শীতকালে তাঁবুতে সিনেমা, ছিল আর কি, শীতকালে তাঁবুতে সিনেমা, এইটা আমাদের মানে ভীষণভাবে, মানে প্রত্যেক বছর তাকিয়ে থাকতাম ডিসেম্বর মাসে, যখন পরীক্ষাটা হয়ে যেত, এই সিনেমার সময়টা তাঁবুতে প্রচার করতাম, রিক্সায় করে ক্লাবের
তার মধ্যে গিয়ে বসে থাকতাম সারাদিন, সেই জমি মুক্তম গানাতাম, প্রচারটা মারাত্মকভাবে রিক্সার মধ্যে করে পোস্টার লাগে। একদম। ফিল্ম নিতে আসতাম ইয়েতে, এসপ্ল্যানেডে 16 ইয়েতে দেখতাম। সেখানে প্রচুর সিনেমা দেখা এবং ওই সিনেমার সাথে যুক্ত হওয়া, কিন্তু কখনোই আমি সিনেমাতে কাজ করব, আমি ডিরেক্টর হবো, আমি অভিনয়, যেটা হচ্ছে তোমার সিনেমায় আসাটা। হ্যাঁ, তারপর সিনেমা আসাটা। এবার তো যাই হোক, তো সিনেমার প্রতি ওই আকর্ষণটা ছিল, কিন্তু কখনোই যে আমি সিনেমার সাথে জড়িত থাকবো কখনোই ভাবিনি। আমার উদ্দেশ্যটা আস্তে আস্তে তৈরি হয়েছে যে আমি কলকাতায় নাটক করবো, অনেক অনেক বড় জায়গায় নাটক করব। তো সেই উদ্দেশ্যে ভানুদা আমায় চারবাকে নিয়ে যায় এবং চারবাকের সিস্টেমের মধ্যে পড়ি এবং সত্যি পুরোটাই যে এতদিন ধরে থিয়েটার করতাম, মানে থিয়েটার বেসিকটুকু তো জেনে করতাম না, পাড়ায় করতাম, ওই করতাম, ওই যতটা মানে তখন ক্রমশ অহা কখাটুকু এবার শুরু হয় আবার নতুন করে, এবং সেইটা যাই হোক থিয়েটার করতে করতে তার মধ্যে বেনুদা ডিরেকশন দিত, ভানুদা, জয়দীপদা, ইটিভিতে রহস্য গল্প করতো চারবাগ থেকে, মাঝে মাঝে মাঝেই একে ডাকতো ওকে ডাকতো অভিনয় করার জন্য, আমায়ও ডেকেছি, একবার নিয়ে গেছি। যাই হোক প্রথম টিভিতে মুখ দেখানোর মতন, তো তাতেও খুব একটা সেই অর্থে ইন্টারেস্ট ছিল না। একদিন রিহার্সালের পরে তো আমাদের চারবাগের যে পুরোনো ইয়েটা ছিল সেটার বাইরে বারান্দায় 5 মিনিট একটা ব্রেক হতো, সবাই বড়রা বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, ইয়ে, আর আমরা পরের জেনারেশন ওখান থেকে পাশে বেরিয়ে উল্টো, মানে পাশে আরেকটা দরজা ছিল, সেই দরজার সামনে হচ্ছে আমরা বেরিটা খাওয়া। যাই হোক বিড়ি টিড়ি খেয়ে তখন আমি টিউশনি করতাম, মোটামুটি 2টো টিউশনি করতাম এরকম, আর কলেজ এই। তো সেটা ছিল মার্চ মাসে, ওই জাস্ট পরীক্ষা, আমার পরীক্ষা শুরু হবে, এদিকে যাদের টিউশনি করতাম তাদের পরীক্ষা হয়ে গেছে এমন না। তো পরের মাস গরমে, মানে রেজাল্ট না বেরোনো পর্যন্ত কোনো টিউশনি নেই, কিছু নেই। তো রেজাল্ট বেরোবে, তারপরে তারা আমায় কন্টিনিউ করবে বা অন্য টিউশনি, সেগুলো তাও 2 মাসের এমনি কথার প্রসঙ্গে। বলছি কী করছিস বললো, কিছুই না, টিউশন হয়েছিল এখন তো নেই। তো এই কথার প্রসঙ্গে বলতে বলতে বানুদাবি বললো কালকে থেকে রসগল্পে আসবে। আমি শুটিং করবো কিছুই জানি না, মানে আমার কোনো তো জানার দরকার নেই, কী করবি আগে আয়, তারপরে তুই আস্তে আস্তে ডিসাইড করবি। তখন তোর মনে হলো তুই যদি জানিস যে ডিরেকশন দেবি, তুই মানে ডিওপি ইয়ে হবি, তুই অভিনয় করবি, তুই এডিট করবি, যেটা ইন্টারেস্ট হবে। আমি কিছুই, আয় কাল। সুবীর কাকা বলে একজন আমাদের প্রোডাকশানের ছিল, কাকা মারা গেছেন, আমার টালিগঞ্জ এন্ট্রি, ওইটাই টেকনিশিয়ানের তখন ওদিকেই ছিল, কোনো ওই রাস্তাটার দিকটাতে দেওয়াল ইয়েটা ছিল, ওই পিছনে দাঁড়িয়ে আছে। সুবীর কাকা আসে, ওদিকেই কোথাও বাড়ি নিয়ে বা ওই কবরডাঙ্গার ওদিকটাতে কোনো বাড়ি দেখেছে শুটিং ছিল, জায়গাটা আমার মনে নেই একদম। এবং সুবীর কাকা আসেন, তো চিনিও না, ফোনও না। তো যাই হোক তার আগে ভানুদার সাথে জয়দীপদা বলে দিয়েছিল। ওই প্রথম আমার শুটিংয়ে গিয়ে এন্ট্রিটা হয়, কাকা নিয়ে যায়। তারপরে গিয়ে প্রথম দিন শুটিং, সমিত ভঞ্জু, তার আরও কে ছিল মনে নেই সত্যি, সমিত ভঞ্জুর কথা মনে, ববুদা, মানে প্রথম আমি মানে এই লোকগুলোকে সিনেমায় দেখে বড় হয়েছি, তাকে দেখছি। তো ওই আমার জার্নি শুরু হলো। এবার অ্যাসিস্ট করতাম, এই আস্তে আস্তে রহস্য গল্প, এবং রহস্য গল্প ঠিক কাকে প্রথমে অ্যাসিস্ট করলে? বেনুদা, মানে ওই প্রজেক্টটা বেনুদার নামেই, ভানুদা, জয়দীপদা সবাই এরাই আমার মেইন গুরু। আচ্ছা। সব্যসাচী চক্রবর্তী, চিত্রভানু বসু, জয়দীপ মুখার্জি, রানা পাল, এরাই আমার। এবং ওই শুরু ওই ওখান থেকেই, তাদের কাছ থেকেই যা যেভাবে শেখাটা, মানে শেখা মিন্স হচ্ছে তারা যেভাবে গাইড করছে, তারা যেভাবে, কারণ আমি একদমই কিন্তু সিনেমার সম্বন্ধে কিছুই, জাস্ট কিছু সিনেমা দেখা, কিছু ছোটোবেলা থেকে বাচ্চাদের সিনেমার প্রতি আমার আকর্ষণ, নিজেই পছন্দ করতাম, আজও করি। এবং
খুব কালে আমি চার্লি চ্যাপলিনের ভীষণভাবে, মানে তখন তো ওই নেই যে এখন তো মোবাইল খুলেই যেটা দরকার দেখে নিচ্ছি, তখন ওই ডিভিডি ভাড়া করে নিয়ে আসতাম, যে সেটা খুব রেগুলার নয়, কোনো অনুষ্ঠান বা খুব বিয়ে, তখন ওই চার্লি চ্যাপলিনের ভূতের ছবি বা কিছু খুব পপুলার যেগুলো, এই যে ডুয়েলের কথা বলছি, সেটাও কিন্তু আমি ভিডিও ক্যাসেটেই দেখা। তো এরকম মানে ভাবেই সিনেমা দেখাটা ছিল, এবং সিনেমাটা মানে আমার কোনোদিনই খুব একটা ভাবনার মধ্যে ছিল না। হ্যাঁ, থিয়েটার অভিনয় করবো, বড় বড় মঞ্চে করবো, কলকাতায় করবো, ওই আকর্ষণটা জন্মেছে যে। এবং তারপর যখন চারবাগে আসি, চারবাগে যেভাবে দেখছি, সবাইকে দেখেছি যেভাবে তাদের নিজেদের প্রত্যেকের ইচ্ছে, নিজের পারফরমেন্স, এবং তারপর মানে আরও আমার থিয়েটার দেখাটাও বাড়ে যে, এবং আমাদের চারবাগের রুলস ছিল যে আরও থিয়েটারটা বাড়ে কোথায়, যখন আমাদের শো একাডেমিতে বা মধুসূদন আমাদের নিজেরাই টিকিট কাউন্টারে বসে টিকিট বিক্রি করতাম, এবং প্রতিদিন আমি, সঞ্জয়, সুমন্ত তিনজনে মিলে, আর কাউকে আসতে হবে না, আমরা ওখানে কিন্তু আমরা রিহার্সালে চলে যেতাম, বা সেদিন শো দেখতাম। সবই মানে তখন এখন আমি বলবো যে আমার তুলনামূলক এখন দেখাটা অনেক কম হয়। আচ্ছা, তখন আমার রেগুলার বেসিসে মানে থিয়েটারটা দেখা হতো। সিনেমা হলে যেতাম খুব কম, মানে অতএব পদ্মশ্রী হচ্ছে আমার কাছে একটা মানে মামা বাড়িতে আসলেই পদ্মশ্রীতে সিনেমা আমি দেখতাম, মাসি নিয়ে যেত, ওটাই আমার, সেটা ছোটোবেলা থেকেই ছিল, ন্যাক ছিল। এবং আর বাড়ি ছেড়ে প্রথম একা একা সিনেমা দেখতে যাই নানা পাটেকরের প্রহার, চিত্ররথ সিনেমা, এই তারপর থেকেই বেরোনো, তারপর শাহরুখ খান, তারপর ডিডিএলজের জন্য পালানো, তারপর এগুলো আস্তে আস্তে বাড়েই তখন, কিন্তু আকর্ষণ আছে। বাট কিন্তু ওই আমার প্রথম জার্নিটা শুরু হলো ইন্ডাস্ট্রি মানে ইয়েতে, এবং তারপর থেকে ওটা চলতো। হাত ছবি তুমি অ্যাক্টিং করেছো, আবার বোধহয় অ্যাসোসিয়েট ডিরেক্টর, সেটা বল। কৌশিক গাঙ্গুলির সঙ্গে তোমার প্রথম কাজ কি? কৌশিকদার সাথে প্রথম কাজ টেলিফিল্ম, মানে না, হ্যাঁ, প্রথম কাজ টেলিফিল্ম, নামটা ভুলে গেছি, যেটায় অঞ্জনদা ছিল, মৌমিতা দি ছিল, ফার্স্ট টেলিফিল্ম নর্থ বেঙ্গলে হয়। আচ্ছা, 2004। আমিও নামটা মনে করতে পারছি না। ওই ছিল, আমি ভুলে, মানে আমি একটু, আমার হয়েছে শর্ট মেমোরি অনেক। প্রথম ফার্স্ট টেলিফিল্ম, হ্যাঁ, মানে আমার এবং কৌশিকদার সাথে। তো আমিও নামটা ভুলে গেছি, তো ওটার স্ক্রিনশটটা আমরা লাগিয়ে দেবো, ওর পোস্টারের স্ক্রিনশটটা আমি বলে দেবো, জয়দীপটাকেই জিজ্ঞেস করতে হবে, জয়দীপের মনে থাকবে, গুগল থেকে পেয়ে যাবো। হ্যাঁ, ইটিভি কৌশিক, অঞ্জন দত্ত, মৌমিতা গুপ্ত, অর্ধেন্দু দা, এরকম আরও অনেকে বেশ ছিল। মানে যদি বলি, কৌশিক দত্ত নিজের গল্পগুলোকে খুব ভালোভাবে ব্যবহার করতো টেলিফিল্মে, সেখান থেকেও কিছু প্লটকে নিজে ছবির ক্ষেত্রে গল্পে, যেমন এই গল্পটার সাথে মানে কোথাও যেন খাদের একটা মিলও আছে একটু হলেও। আচ্ছা, তো সেটা দিয়ে আমার শুরু কৌশিকদের সাথে, দিয়ে তারপর টেলিফিল্ম, তারপর চোরাবালি সিরিয়ালটা হয়, তারপর যা টুকটাক, এবং ছবি ফার্স্ট কৌশিকদের সাথে 2008 জ্যাকপট, তারপর তো 2010, হ্যাঁ 2010ই হয় আরেকটি প্রেমের গল্প। তারপর থেকে একদমই পরপর কৌশিকদারও জীবনে ছবি পরপরই হয়, তো তার সাথে আমিও কৌশিকদার সাথে, মানে যদি প্রথম হাতে খড়িটা বেনুদা, ভানুদা, এদের, কৌশিকদা হচ্ছে আমার মানে সিনেমার যে ক্যানভাস বা সিনেমা কি, আমি জানি না এখনো, কিন্তু সিনেমা কি একটা অবয়বকে পথ দেখানোটা হচ্ছে, কিভাবে হাতটা ধরে নিয়ে যাওয়াটা, এটা কৌশিক গাঙ্গুলি। তো খাদে তুমি যেমন অভিনয় করেছো, আবার অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে তুমি কাজ করেছো বোধহয়। হ্যাঁ, অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে কাজ করেছো। তো এই জার্নিটা, এইটা বোধহয় দুটো রোলই একসঙ্গে তুমি করছো, একটা হচ্ছে অ্যাক্টিং, একটা হচ্ছে ডিরেকশন পার্ট, দুটো। এবার অ্যাসোসিয়েট ডিরেক্টরের একটা বড় পার্ট থাকে, অনেক টেকনিক্যাল তার মধ্যে থাকে, সেই জার্নিটা বলো তোমার। এটা 2013। আর আমি যে মানে এটার ব্যাক
সেটা হচ্ছে যে প্রথম কথা, আমি যখন বেনুদারা প্রথম আমায় ইয়েটা দেয়, আর অভিনয় তো করতে পছন্দই করি, হ্যাঁ তো তখন থেকেই মানে অ্যাসিস্টও করি, অভিনয়ও করি। পরবর্তীকালে কৌশিকদার ওখানটাতেও যখন যাই, এবং কৌশিকদার ওখানটাতেও একই মানে সেই কৌশিকদা, জয়দীপদা, ভানুদা, মানে ইউনিটটা তো অলমোস্ট আমরা একই প্রায়। তো আমাদের মানে সবাই এরা জয়দীপদা, ভানুদা, এরা সবাই যশোন্দর ছাত্র। কৌশিকদার নিজে তো তার সে নিজে একজন ভালো অভিনেতা, সে অভিনয়টাই কিন্তু চিরদিন অভিনয়টাই করতে চাইছিল, এত ট্যালেন্ট সব কিছু মিলিয়েই। তো এবার সেখানে আমি দেখেইছি প্রথম থেকে যে অভিনয়ও করছি, সেটাও সামলাচ্ছি, ভানুদা ক্যামেরা করতে করতে অভিনয়টা করছে। এই ব্যাপার দেবাংশুদাকে দেখেছিলাম যে সব কিছুই কীরকম, সবই করে লিখছে, ডিরেকশন দিচ্ছে, যে সে ফটোগ্রাফিও করছে, সে মিউজিক করছে, সে এডিট করছে। তো এদের মানে আমি দেখেছি সবাই সব কিছুই করে। তো সেইটা তো ধীরে ধীরে একটা প্র্যাকটিস ছিল, অতদিন ধরে এই লোকগুলোর সাথে কন্টিনিউ থাকার একটা সুবিধেও আছে, যে কি বলে যে কিভাবে সেটা করে, এবং সেই সাহসটাও কৌশিকদের জন্য তৈরি হয়ে গেছিল। তারপর এই চরিত্রটা লেখার সময় বলেছি, তো তুই ছাড়া কেউ হবে না, তো মাইন্ড সেভাবে সেট করো। তো একদিক দিয়ে আমি চশমা খুলতাম, আমার তো মানে -19 -18 পাওয়ার ছিল, মানে তখন ছিল 14-15, প্রায় 2021 পর্যন্ত। তখন আমি একদিকে চশমা খুলতাম, পাঠ করতাম, আবার চশমা পড়তাম, অ্যাসিস্ট করতাম। এটা হচ্ছে দ্বৈত ভূমিকাটা পালন করতে। সেটা তো খুব মেমোরেবল একটা তোমার জন্য এটা। হ্যাঁ, একদম। তারপরে তুমি কৌশিকদের সঙ্গে আর কি কাজ করলে? আমি জ্যেষ্ঠ পুত্র পর্যন্ত লাস্ট করলাম, মানে 2019। তারপর যা বললাম যে আমার, এবং সত্যি কথা বলতে আমি শুরু থেকে এরা ওখানেও ফ্যামিলি তৈরি করার, এবং কৌশিকদের ওখানেও তাই। তো সেই ব্যাপারটা ফ্যামিলি আমরা তৈরি করতে, এইটা আমাদের ইউনিটের সুনামি ছিল যে আমরা একটা ফ্যামিলি তৈরি করতাম, এবং সেই ফ্যামিলি আজও কাজ করছে। কিন্তু যে এটা একটা অদ্ভুতভাবেই যে সেটাই তৈরি করে, এবার তারপর 2019 বললাম যে এবার আমি একটু ওরা করুক, আমি একটু যাই, এই ব্যাপারটা হলো। ভেরি রিসেন্ট আবার কি একসঙ্গে কিছু করবে এরকম কোনো প্ল্যান প্রোগ্রাম? না, যদি মানে দেখ, ওটা আমার নিজেরই ঘর, যদি কখনো দরকার হয় তো অবভিয়াসলি মানে কৌশিকদার যদি বলে যে এটা দরকার বা আমাদের যে তো সেক্ষেত্রে অসুবিধার কিছু নেই। তুমি অ্যাজ এ দর্শক হিসেবে, তুমি তার অ্যাসিস্ট্যান্ট বা তাকে অ্যাসিস্ট করছো বা তার ছবির অ্যাক্টর হিসেবে না, অ্যাজ এ সাধারণ দর্শক হিসাবে কৌশিক গাঙ্গুলির গল্পকে তুমি কিভাবে অ্যাসেস করো অ্যাজ এ দর্শক হিসেবে বলছি, মানে এবার কি মানে এইটা না বলা খুব কঠিন হয়েছে, কারণ যেহেতু আমি ওই কৌশিকদার গল্পের প্রসেসটার মধ্যে এবং এতদিন ধরে রয়েছি, এবং যে ওই যে সূক্ষ্মতা কৌশিকদার গল্পের প্লাস পয়েন্ট ভীষণ, মানে এই যে বাঙালিয়ানা, মধ্যবিত্তকে মানে আমাদের ইয়েগুলোকে ব্যবহার করা, ভীষণ আঙুলে আঙুলের সূক্ষ্মতাটা, যে সম্পর্কের সূক্ষ্মতাটা, এটা কৌশিকদার মধ্যে মানে নিজের মধ্যেও মারাত্মকভাবে, এবং সেটা লেখাতে এবং ছবিতেও দেখি। এবং আমি ভীষণভাবে ইনভলভ হয়ে থাকতাম বলে মানে আজকে বেশি কথা হয়ে যাবে, যেটা আবার মানে আমি মিস করি কৌশিকদার ক্ষেত্রে, যে বাচ্চাদের মধ্যে যে ইমোশন বা ওই ব্যাপারগুলো কিন্তু কৌশিকদা খুব একটা তার কাজের ক্ষেত্রে ইনক্লুড করেন, এবং খুব একটা নেই, যেটা আমার পছন্দের জায়গা। ছোটদের ছবি মিনস হচ্ছে বাচ্চাদের জন্য ছবি, এটা আমার চিরদিনের প্রিয়। সেইটা আমি কৌশিকদার থেকে পাইনি। আচ্ছা, কৌশিকদার যে সূক্ষ্মতাটা, যে সম্পর্কর গল্প বলে, সেটা একটু ইয়াং জেনারেশন কিংবা তার থেকে উপরে এই মানুষগুলোকে বেশি ইয়ে করে। আরেকটা জিনিস, যেটা ঋতুপর্ণ ঘোষ রিলেশনের লেয়ারের গল্প বলছে, তো এখন কৌশিক গাঙ্গুলি বোধহয় সেই রকমই রিলেশনের লেয়ারের গল্পটা বলেন। আমার অ্যাজ এ দর্শক হিসেবে তাই মনে হয়। তোমার মানে ভাবনা কি? আমার মনে হয় যদি কৌশিকদার টেলিফিল্ম তো আজকের না, কৌশিকদার টেলিফিল্ম ইটিভিতে যে যখন সেই টেলিফিল্মগুলো যখন কৌশিকদা বানায়ও,
সেগুলোতেও কিন্তু সেই রিলেশনের লেয়ারের খেলাই ছিল। মানে বান্ধবী টেলিফিল্মটা যদি বলো, অনেকগুলোই গেছে, জনৈক, মানে আমি অনেকগুলো টেলিফিল্মের কথা বললে গিয়ে হয়, সব কটাতেই কিন্তু একটা সম্পর্কর ইয়ে। তো ঋতুদা তার সম্পর্কগুলোকে, সে তার জিনিসগুলোকে যেরকমভাবে লেয়ার লেয়ার তৈরি করছিল, কৌশিকদাও লেয়ার তৈরি করছে। কৌশিকদা আবার একটুখানি আরেকটু সাধারণভাবে, একটু দুজনেই হয়তো সেম জিনিসটাকে জনারের, এ তার মতন করে, এ তার মতন করে। একদম, আমি দুজন এক কাজ করছে আমি সেটা বলছি না, কিন্তু দুজনের গল্পেরই আলটিমেট মানে বক্তব্য যেটা, সেটা হচ্ছে রিলেশনের গল্প। কৌশিকদার গল্পগুলোতে যেরকম মানে আমরা মধ্যবিত্তটা বেশি খুঁজে পাই, ঋতুদার গল্পটা একটু সামান্য উচ্চবিত্তটাকে আর একটু রিপ্রেজেন্ট করে আমার মনে হয়। তুমি কৌশিক গাঙ্গুলি অ্যাক্টর না কৌশিক গাঙ্গুলি ডিরেক্টর? অ্যাক্টর। ওনার মতন অভিনেতা বাংলায় একটা মানে গর্বের জায়গা। কি হয়েছে কি হয়নি সেটা নিয়ে আমার বিচার করার কিছু না, কিন্তু আমার মনে হয় মানে এই লোকটার সাথে আমি এতদিন ধরে থেকেছি, এই লোকটার সাথে আমি মানে নারীর সম্পর্ক বলা যায়, এই তাতেই বলতে পারি যে আমার কাছে তার অভিনয় সেটা আগে। এক হচ্ছে গিয়ে অভিনেতা কৌশিক গাঙ্গুলি, তারপর হচ্ছে দুই হচ্ছে কি পরিচালক কৌশিক গাঙ্গুলি, আর গল্প লেখক পরিচালকও তাহলে মানে গল্প লেখাটাও যদি ভাবতে হয়, লেখার যে বুননি গল্পগুলি দুই, মানে লেখার বুননি লেখাটা কৌশিক গাঙ্গুলির দুই, 3 নম্বর হচ্ছে পরিচালক। সে তার ছবিতে ভালো অভিনয় পাওয়া যায়, তার ছবিতে মানে সম্পর্কর যে সূক্ষ্মতাটা পাওয়া যায়, সে লেখনীতে। পরিচালনা তো তার মাথায় রয়েছে, পুরোটা লিখছে, সে দেখছে চরিত্রগুলোকে পোর্ট্রে করছে, সেটা এক্সিকিউট করা। এই আরেকটা জিনিস যেটা হচ্ছে যে 3-4 জন 5 জন ডিরেক্টর সবাই রিলেশনের গল্প বলছে, কিন্তু হচ্ছে কি একটু আলাদা অ্যাসপেক্ট থেকে দেখছে। কৌশিক গাঙ্গুলি, শিবপ্রসাদ, নন্দিতা রয়, এরাও তো একটা রিলেশনের গল্পই বলছে, সেটা আরেকটু বড় স্কেলে, ফ্যামিলি থেকে বেরিয়ে এসে। হ্যাঁ, সবাই দিনের শেষে সম্পর্কের গল্প, কারণ সম্পর্কটাই থাকে, এটাই তো থাকবে। ধর মানুষ তো মরে যাবে, কিন্তু আমার সাথে তোর বন্ধুত্বের সম্পর্কটাই থাকবে, কিন্তু এইটাই বেঁচে থাকবে, আমি তুই থাকবো না। তো সেরকমই যে সবাই সম্পর্কের গল্প বলে, এবং দৃষ্টিভঙ্গিটা এক একজনের আলাদা আলাদা। মানে আমার এই প্রশ্নের ক্ষেত্রে একটা জিনিসই মাথায় আসে যে সবাই আমিও সম্পর্কের গল্প বলতে ভালোবাসি, কিন্তু কোথাও আমার মনে হয় যে বাচ্চাদের সম্পর্কের গল্প বলা একটু উচিত, সেগুলো খুব কম বলা হয়। বাচ্চাদের গল্প বলা মানে নিখাদ বাচ্চাদের গল্পগুলো আমরা বলছি কম আজকাল। তো তাহলে কি হয়, তো ডিফারেন্ট তৈরি হয়ে যায়, যেটা আমাদের চোখে লাগছে যে এও সম্পর্কের গল্প বলছে, এও সম্পর্কেরই গল্প বলবে, কিন্তু বয়সগুলোকে আলাদা করে দিলে তাহলে কিন্তু আরও ভ্যারাইটি তৈরি হবে। তো এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের অ্যাসপেক্টে দাঁড়িয়ে তোমার পলিটিক্যাল ভিউজ? আমি এখন আর পলিটিক্যাল তো একই জিনিস, এখন আর ওই যে যখন তখন উদ্যম ছিল, করেছি, মার খেয়েছি, ভোট লুট আটকেছি, আবার পরের দিন শুটিং করতে এসেছি, চশমা ভেঙে, এরকমও হয়েছে। কিন্তু এখন আর এখন কে এলো কে গেল, কাকে ভোট দিতেই হবে এমনও কোনো কথা নেই, না দিলেও কি দিলেও কি, এর প্রতি কোনো আকর্ষণ নেই। কারণ কী হবে, সবই যেটা হবার হবে, যেটা হওয়ার না হবে না। এবার এখানে আমি কি করতে পারি, মানে আমি ভোট দিয়েও বা আমি পলিটিক্যাল কার সাথে, না আমরা সবারই তো নিজস্ব একটা বক্তব্য আছে, বক্তব্যটা রাখাটা ইম্পর্টেন্ট। সবার আগে নিজেকে বক্তব্যটা আমার এখন, আমি যত দিন যাচ্ছি
আমি হয়তো যেদিন পলিটিক্সের সাথে যুক্ত ছিলাম তখনও আমি মানে ভুলটা নিজের ভুলটা চোখে দেখিনি। আমি আগে নিজেকে শোধরাই। আমি যদি একটা সিগারেট খাই রাস্তা দিয়ে, সিগারেটটা কি আমি কখনোই সেটা নিভিয়ে পকেটে রেখে দিচ্ছি যে বাড়ির একটা ডাস্টবিন দেখে ফেলছি বা ইয়ে ফেলছি? করছি না তো। কখনো মনে পড়লো, ঠিক আছে পকেটের মধ্যে রেখে দিলাম, কিন্তু বেশিরভাগ সময়টা মনে রাখতে পারছি না তো, এবং ওইটা আমি বাইরে ফেলছি, যেটা মানে রাস্তা নোংরা হচ্ছে, কোনো কুকুর পাখি এরা খেয়ে সেটাকে তারা গলায় আটকাচ্ছে, অসুস্থ হচ্ছে, ইয়ে হচ্ছে, আমি তো কারো কথা ভাবছি না। তাহলে আমার অধিকারটা কি শুধু চেঁচানো যে এই রাজনীতি এই করবেন, সবাই ঠিক, শুধু সবাইকে মানে নিজের চেঞ্জ হওয়াটা দরকার। এর জন্য আগে নিজে ঠিক হই। এত বছরে পারিনি, চেষ্টা করছি ঠিক হওয়ার, তারপরে গিয়ে রাজনীতি অমুক তমুক এইটা। আরেকটা যেটা হচ্ছে গিয়ে 9 থেকে 12 দিনের সিনেমা, সিচুয়েশন। এই যে 9 থেকে 12 দিনের সিনেমা হচ্ছে, সেটা কি মানে সেটা কি পসিবল? আর এটার খারাপ আর ভালো দিক কি কি হচ্ছে? পসিবল নয়, এটা বলাটা খুব উচিত নয়, কিন্তু আমার মতে যদি এমন গল্প আছে, তুই গল্পটা কিভাবে মানুষের কাছে গল্প বলতে চাইছিস, মানে আমাদের পার্সপেক্টিভ বা আমাদের দিক থেকেই আমরা হিসেব করে বলছি যে আমরা যে সিচুয়েশন, যে এনভায়রনমেন্টের মধ্যে আমরা কাজটা করি যাই, এবং তার আলটিমেট তো ব্যবসা, সেই ব্যবসাটাতে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এখন যা অবস্থা, কোথায় এসে দাঁড়িয়েছে, তো সেখানটায় দাঁড়িয়ে 9 দিন 10 দিন 11 দিনে সিনেমা করা যাবে না কেন? তাহলে তোমাকে চয়েস করতে হবে গল্প, সেই গল্পটার কি ব্যবহার করছো, কি কি তোমার ইয়ে করছো, যেটাতে 9 দিনে গল্পটা বলতে পারছো কংক্রিটভাবে। আমি গল্পটা একটা ধরছি মারাত্মক ইয়ে, প্রচুর যে অ্যাকশন আছে, ইয়ে আছে, আজকের বাস্তবে নিয়ে, আর আমি করছি 9 দিন 10 দিনে, সেটা তো হবে না, মানে শর্ট নেওয়া হবে। দুটো জিনিস, একটা হচ্ছে কি যে আমরা এই গল্প বলছি কারণ দর্শক চাইছে, আমরা এই গল্প বলছি দর্শক চাইছে, আবার উল্টো দিকে আমাদের এই গল্প দিচ্ছে তাই আমরা দেখছি না। দর্শক কি চায়, এই যে ফাইন টিউনটা হচ্ছে না, কিছু লোক বলছে বাংলা ছবির লোক দেখছে না, ঠিক, এটা যেমন ডিরেক্টরের পক্ষ থেকে বলছে আমি এটা বানাচ্ছি, এটা দর্শক দেখবে বলে বানাচ্ছি বা দেখছে, তাই আমি এই ধরনের গল্প বানাচ্ছি। উল্টো দিকে দর্শক বলছে আমরা ভালো গল্প পাচ্ছি না, মানে দুটো হয়ে যাচ্ছে না, সিঙ্গেল পয়েন্টে আসতে হবে তো। তাহলে দুটো মতই একদমই যে ভুল নয়, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দর্শক দেখছে, হয়তো দেখছে, কিন্তু দর্শক তাহলে তো বাংলা ছবি সাকসেস হতো। এবার মুশকিলটা হয়ে গেছে যে আমরা একটা জিনিসকে একই জিনিস দিতে দিতে তখন দর্শক ইন্টারেস্ট হারাচ্ছে, এবং দর্শক ইন্টারেস্ট হারানো মানে আর সে যাবে না, সেটা আমরা বুঝতে পারছি না। আমাদের একটা জানি না প্রবণতা আছে যে এখন যেরকম ধরো ওটিটিতে সব জায়গায় একই কোনো খুনির গল্প বেশি, ডিটেকটিভ গল্প বেশি, এগুলো অন্য গল্পও হতে পারে, সেটা মানে বানানোর ইচ্ছেটা কম, দর্শক দেখছে বলে হয়তো, কিন্তু দর্শক একই জিনিস তো সব চ্যানেলে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্মগুলোতে তো দেখছে, সেক্ষেত্রে তারা যে জিনিসটা দেখছে, যে বুদ্ধিমত্তা, বাজেটকে ব্যবহার করা এবং যে গ্ল্যামারটা দেখছে, সেটা আমাদের কাছে, আমরা কিছু জিনিসে তো পিছিয়ে আছি, সবচেয়ে বড় ব্যাপার বাজেটে, তো আমরা সেখানটায় দাঁড়িয়ে সেটা আমরা কি করে আরেক লড়াই করবো। এবার যেটা সমস্যাটা হচ্ছে যে এবার দেখছি একই জিনিস বানিয়ে যাচ্ছি এবং আমরা ভাবছি যে না এটাতেই আমি সাকসেস, আমরা ডিফারেন্ট ওয়েতে বানাই, কিছুদিন চলবে না, কিছুদিন দেখবে না দর্শক, কিন্তু আস্তে আস্তে দেখবে, দর্শকই তো দেখবে, আমরা কাদের জন্য বানাচ্ছি, আমরা সেটা ভাবছি না, আমরা
ভেবে আর কাজ করছি না, আমরা গদে বাঁধার কিছু ওই ঐকিক নিয়মের অঙ্কের মতন যে নিয়ম আছে গদে বাঁধা ওই নিয়মে ফেলছি, অঙ্ক বার করছি, তাদের তো অঙ্কটাই হচ্ছে, সিনেমাটা কী হবে? লোয়ার মিডল ক্লাস আর মিডল ক্লাস যেদিন গল্প থেকে চলে গেছে, আপার মিডল ক্লাসের গল্পটা যেদিন এসছে সেদিন থেকে তোমার কি মনে হয় যে আলটিমেট সিনেমাটা লোক কম দেখছে? না মানে মাস অ্যাপিল আজকে কৌশিক গাঙ্গুলি বা সৃজিত মুখার্জি যে ছবিটা করছে সেটা তো সিটি দাও বা সিঙ্গেল স্ক্রিনে চলার সিনেমা বানাচ্ছে না, তারা বলছে আপার মিডল ক্লাস ফ্যামিলির গল্প বলছে। মানে হচ্ছে গিয়ে একটা লোক বিয়ে করেছে, তার ডিভোর্স হচ্ছে, মারামারি হচ্ছে না এই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, একটা মানসিক লড়াই চলছে, তারা সম্ভ্রান্ত সবাই, তাদের একটা গাড়ি আছে, তাদের একটা বাড়ি আছে, ওয়েল এস্টাবলিশড একটা চাকরি করছে। এই গল্পটা নিচে যে রিক্সা চালাচ্ছে তার সঙ্গে এই গল্পটা কি রিলেট হচ্ছে? সে তো মনে হচ্ছে এই গল্পটা আমারই গল্প নয়। আমরা অনেক ভাবি না, আমার এই অ্যাসপেক্ট থেকে তোমার কি মনে না, হয়? মানে বলছি আমরা অনেক ভাবি যে এত কিছু ভেবে সিনেমা বানানো যায় না। হুম ঋতুদাও আবার লোকেদের জন্য সিনেমা হতো, কিন্তু ঋতুদার সিনেমা তো চলতো। কিন্তু ওটা তো একটা Semi ক্লাস চলতো, লোককে তার মানে একটা ক্লাস দেখবে, হ্যাঁ। দেখার লোক আছে। আবার স্বপন বাবু যে সিনেমা বানাতো সেটার সিনেমা দেখার জন্য অনেক বড় একটা মাস ছিল, তার মানে সেই লোকরাও রয়েছে, তার মানে আমার এখানে দু রকমেরই লোক ছিল। আমরা হারাচ্ছি কেন? সেইটাই হারাচ্ছি কারণ হচ্ছে আমরা আমাদের সিনেমার প্রতি যত্নশীল নই। আগেকার ক্ষেত্রে ক্রমশ যদি এই চলতো, অত খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন বাংলা ইন্ডাস্ট্রি ঘুরে আবার আস্তে আস্তে চলছে, তখন বাংলা ইন্ডাস্ট্রিকে তো ডেভেলপ করানোর চেষ্টা করা হয়নি, উল্টো হল ভাঙা হয়েছে দিনের পর দিন, মাল্টিপ্লেক্স হয়েছে, মাল্টিপ্লেক্সে গিয়ে টিকিটের দাম হয়ে গেছে। আজকে মানুষ কেন সিনেমা দেখতে আসবে? কেন দেখতে আসবে ভাই? প্রথম কথা হচ্ছে 1 মাসের মধ্যে আমরা ওটিটিতে আমরা সিনেমা দিয়ে দেবো, মানুষের ধারণা হয়ে গেছে সে যাই হোক না কেন ছবি, আমি যার জন্য আজকে মাস ছবি মানে যতটুকু পারছে মাস ছবি বানানো সেটা চলছে না। মানুষের কাছে ধারণাই যে 1 মাসের মধ্যে চলে আসবে, আমরা খুব সহজ করে ফেলেছি। 2, যে সিনেমা মানে আমরা নিজেরাই নিজেদেরকে তো ক্ষতি করেছি, মানে 1 নম্বর এটা। 2 নম্বর হচ্ছে ভারতবর্ষের সাউথে বা মহারাষ্ট্রে মারাঠি ছবি বা তামিল ছবি, তেলুগু ছবি, একটা টিকিট মূল্য কত তাদের ছবি, তারা প্রাইম টাইমে শো পায়, টিকিট মূল্য কত। আজকে আমার এখানে প্রাইম টাইমে শো পাই কি না পাই পরের ব্যাপার, একটা বাংলা ছবির টিকিট মূল্য কত? বাংলা ছবির টিকিট মূল্য 200 টাকা, 160 টাকা, 180 টাকা, দুজন তো মিনিমাম যায়, 360 টাকা খরচা। কতক্ষণ সিনেমা দেখবে? আগে পরে কম করে খেতে তো হবে। 400 টাকা, 450 টাকা, যেখান থেকে যাবে আপ ডাউন 500 টাকা, মিনিমাম তো 500 টাকা। আজকে আমরা যে পরিশ্রম করি 5 বছর আগে যে টাকাটা পেতাম, আজকে 5 বছর পরে ওর থেকে ডাবল টাইম পরিশ্রম করে সেই টাকার থেকে কম পাচ্ছি। মানুষের চলবে কি? বাংলা ছবি হলে আসলে তার পেছনে অনেক কিছু পুয়ে তারপর হলে আসে, এবং তারপর আরে ভাই সেদিন তো নাই, আজকে এতগুলো প্ল্যাটফর্ম রয়েছে, এই ইন্টারনেটের যুগ রয়েছে, ইউটিউব রয়েছে, যে কোনো জিনিস মানুষ যেখানে বসে দেখছে। এখন যদি মানুষকে সেই এটা দিতে হয় তাহলে সেই লেভেলের কাজ দিতে হবে, সেটা হচ্ছে না, কারণ আমরা অলরেডি গুটিয়ে ফেলেছি নিজেদেরকে, তো গোটাচ্ছি এবং খারাপ কাজ করছি, আর তারপর আমি দর্শকের কাছে আশা করব তা তো নয় যে তারা অনেক বেশি, তাই তারা বাইরের ছবিগুলোকে মানে আশা করছে, আমাদেরকে সরিয়ে দিচ্ছে, 1 মাস পর তো পাওয়াই যাবে। 3 নম্বর হচ্ছে 500 টাকা দিয়ে 1 মাসে একটা ছবি দেখতে পারে পরিবার, প্রত্যেক মাসে দেখবে না, প্রত্যেক সিস্টেম অনেক রকম করা যায় সিনেমা চালানোর জন্য। কে বলেছে চলবে না? দর্শক এন্টারটেনমেন্ট খোঁজে,
কিছু দর্শক ম্যাজিকে খোঁজে, কিছু দর্শক সিনেমায় খোঁজে, কিছু দর্শক সিরিয়ালে খোঁজে, কিছু দর্শক প্রেম করতে করতে খোঁজে, কিছু দর্শক রেস্টুরেন্টে তার মানে মানুষকে বাঁচতে গেলে এন্টারটেনমেন্ট চাই। সিনেমা একটা বড় এন্টারটেনমেন্টের জায়গা। সেই এন্টারটেনমেন্টকে এখন আমাদের হাতে অপশান আছে বলে আমরা সেইটাকে দোষ দিয়ে যাব তা না, আমাদেরকে ভাবতে হবে। ওই প্রশ্ন 9 দিন 10 দিনের ছবি হয়, কিন্তু ওটা বেশি হচ্ছে। সিনেমা করতে যত, এবার বলতেই পারে যে টাকা কোথায়, টাকা কি করে উঠবে, এই প্রশ্ন তো শুনতে হয়। সত্যি কথা, টাকা কি করে, তাহলে এবার কিভাবে সিনেমা চালানো যায়, হলে হলে পৌঁছানো যায়, দর্শকের কাছে পৌঁছানো যায়, সেগুলো নিয়ে ভাবা উচিত প্রত্যেকের। আমাদের কাউকে যে না প্রডিউসার ভাববে, অমুক ভাববে, তা বলছি না। সবাইকে সিনেমাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে নিয়ে আসা দরকার, আলাদা আলাদা গল্প বলা উচিত। এটা গল্প বলার জায়গা। মানুষ গল্পের থেকে, আমরা প্রত্যেকে জন্মের পর থেকে দাদু ঠাকুমার গল্প শুনেছি, ভূতের গল্প বলে ভয় দিয়ে আমাদের ভয় দেখিয়ে ঘুম পাড়ানো হতো, রাজপুত্রের গল্প বলে ইয়েটা করে রাজপুত্র সাহস বাড়াতো, ভালো বাসার কথা বলতো। এগুলো তো আমরা গল্পে শুনেই, যেখানে একটা গল্প শুনছি আর দেখছি, সেটার উপর তো মানুষের এন্টারটেনমেন্টের সবচেয়ে বড় জায়গা। তো সেটাকে আমরা ভাবি একরকম, আর অন্য ভাবনায় জগৎ তৈরি হয়েছে। সব কিছুর মধ্যে তো আর এত নিয়ম চলে না, সিনেমাতে এত নিয়ম চলে না, নিয়মে সিনেমা হয় না, নিয়ম ভাঙাতে সিনেমা হয় সব ক্ষেত্রে। আরেকটা কথা শোনা যায়, সেটা হচ্ছে যে ABCD, ধরো এরকম 4টে নাম, তুমি এই 4জনকে নিয়ে একটা সিনেমা বানালে। সিনেমাটা যখন রিলিজের সময় এলো, তখন তাদের বক্তব্য এরা ভালো অভিনেতা, কিন্তু এদের বক্স ভ্যালু নেই। যদি ভালো অভিনেতাই হয়, তার কি করে বক্স ভ্যালু থাকবে না? এই কথাটাকে মানে নিশ্চয়ই তুমিও শুনেছো, তুমিও শুনে থাকো যে 4জন লোক আছে, এই 4জনকে নিয়ে আমি একটা সিনেমা বানিয়েছি। তো তারপরে যখন সিনেমাটার জন্য 5টা ব্যানার করতে হবে, পোস্টার করতে হবে, হোর্ডিং করতে হবে, তখন বলছে আপনার এই অ্যাক্টারগুলো খুব ভালো বা অ্যাক্ট্রেসগুলো খুব ভালো, কিন্তু এদের জন্য না আমি কোনো অ্যালাইনমেন্ট পাওয়া যাচ্ছে না, আমি এদের জন্য কোনো অ্যাসোসিয়েট পাবো না। সো আপনি অ্যাক্টর ভালো, কিন্তু এদের বক্স ভ্যালু নেই। তুমি নিশ্চয়ই শোনো এই কথাটা। হ্যাঁ, সত্যি। সেইটার কারণটা কি? ওই যে আমি অনেক কথাই বললাম যে সিনেমার সিনেমার কে তো ভাগ করে ফেলেছি আমরাই। ও প্যারালাল ছবি করে, ও মাস ছবি করে, এটা তো ভাগ করেছি আমরা সিনেমার লোকেরা। তো সেই ভাগটা তো দর্শকের কাছে আস্তে আস্তে পৌঁছেছে। ওকে ব্যবহার করছি না, সেই দায়টা কিন্তু আমাদের। কিন্তু বলতে আমার অসুবিধে নেই যে এই লোকটার দর্শকের কাছে চাহিদা নেই। চাহিদা তো ওইভাবে মানে একজন চাহিদাবান একটা কি প্রথম দিন থেকেই চাহিদাবান তৈরি হয়েছিল? প্রথম দিন থেকেই তৈরি হয়েছিল? হয়নি তো। তো তাকে তো তৈরি করা হয়েছে। তো তাহলে এই অ্যাক্টরটাকে ক্ষেত্রে তৈরি করা হচ্ছে না কেন? তো ভালো অ্যাক্টর, কিন্তু সব পারবে, হয়তো ওর থেকে বেটার পারবে, করছি না কেন? তার পেছনের গল্পটা কি, আগে সেটা ভাবো, পেছনের গল্প। আর আরেকটা যেটা হচ্ছে, আমি তোমাকে একটু এইটা বলছি, তুমি ধরো একটা গল্প লিখলে কোনো রকম ইনফ্লুয়েন্স ছাড়া বা বাইরের থেকে ইনফ্লুয়েন্স ছাড়া, তুমি যাকে নিয়ে গল্পটা ভাবছো তাকে নিয়েই করতে পারছো। সব ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে হয় না। ওই যে আজকে দাঁড়িয়ে অনেক মতামত হয়, অনেক কিছু কারণ তৈরি হয়, আগে ওই কারণগুলো তৈরি হতো না। মানে ফিনান্সিয়ালি, এমনি অন্যান্য সমস্ত দিক থেকে কিছু পজিটিভ কারণ ও কিছু নেগেটিভ কারণ, সব কিছু মিলিয়ে যে সব ক্ষেত্রে যে পাই সেটা হয় না। মেনে নিতে হবে সময়ের সাথে সাথে, এটা তো হয়, হতেই পারে। কিন্তু যেটা দেখে ভেবে তৈরি করেছি, তার মানে আমি ওই ভাবনাটা ওই লোকটার প্রতি সঞ্চার করতে পেরেছি, মানে ওই লোকটাকে নিয়ে আমি আমার ভাবনাটাকে তৈরি করতে পেরেছিলাম।
উনি হলে আমার মনে হয়, এটা আর কারো মনে নাও হতে পারে, কারণ যেহেতু আমি এটার প্রসেসটার মধ্যে সবচেয়ে বেশি ইনভলভ, আমার মনে হয় উনি হলে বেটার হতো। কিন্তু কোনো পজিটিভ কারণও হতে পারে বা নেগেটিভ কারণও হতে পারে। যে নতুন কেউ আসছে না, মানে তুমি যদি 20 বছর বয়সের 3টে ছেলে 3টে মেয়েকে নিয়ে একটা সিনেমা বানাতে যাও, তুমি এই 6জনকে খুঁজে পাও? পাবো না। এই নতুনরা আসছে না কেন? নতুনরা আসছে না কেন, তার কারণ হচ্ছে যে আমাদের যেহেতু ইন্ডাস্ট্রিটার একটা খারাপ সময় তৈরি হয়েছে, তার জন্য রিস্ক নিতে কেউ পারছে না, এটাও যেমন সত্যি। দ্বিতীয় সত্যিটা হচ্ছে যে খুব রেয়ার কিছু ছেলে মেয়ে, খুব রেয়ার কিছু যারা সত্যি সত্যি ওই অ্যাটিটিউডটা নিয়ে কাজ করতে আসছে, হয়তো আসছে, কিন্তু আমাদের এখানে একটা লোভও তৈরি হয়েছে। সেই লোভের মাধ্যমে তাদেরকে এমন জায়গায় আটকে নেওয়া হচ্ছে, তাদের যে গ্রোথটা সে কোথায় যেন এক জায়গায় আটকে গিয়ে যায় এবং তারপর আর তাকে পাওয়া যায় না। সেটাও আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা কি বারবারই একটাই বলছি, আমরা পরিকল্পনা ভুলে চলছি। যখন খারাপ সময় আসে তখন সবাইকে একাট্টা হয়ে পরিকল্পিতভাবে চলতে হয়, সেই পরিকল্পনা আজও কেউ করছি না। ভালো ছেলে মেয়ে তবেই তুমি তাদের প্রতি রিস্ক নিতে পারছো না ভাই, এবং তারা হয়তো 2-4 জন এলো, এমন জায়গায় তাদেরকে আটকে দেওয়া হলো যে সেখান থেকে তারা আবার একটা গ্রস হয়ে বেরোলো, যার জন্য তখন বলছো তুমি গ্রস ও কি জানে না, তাকে নিয়ে তুমি রিস্ক নিতে চাইছো না। আর একটা জিনিস নিশ্চয়ই তোমার কানে আসবে, তুমি নিশ্চয়ই শুনেছো এটা, সেটা হচ্ছে গিয়ে যে ফেসবুকে ইনস্টাতে তার ফলোয়ার কত সেই অনুযায়ী কাস্টিং। শুনছি এটা বম্বে তো মারাত্মকভাবে, এটা মানে সব যেই না মানে ওই ডাউনফল তো হবেই, এত সবাই এইসবই ভাবছে। এবার হয়তো আমি সোশ্যাল মিডিয়াটা বুঝি কম বলে আমার এই বড় আমি জানি কম আজও, তো সেটা নিয়ে সেটা শুনছি আর কি, জানি না মানে এটা তো ওই সবই তো ওই গুড়ের ওই ব্যাপারটাই দাঁড়াচ্ছে না, মানে ফলোয়ার হলেই সে তার ছবিটা সে বড় দেখতে হয়ে যেত। আসবে, তার তো গ্যারান্টি বা ওয়ারেন্টি নেই। ক্রিকেটারদের খেলোয়াড়দের আমরা ভাবি না ওইভাবে যে সিনেমা একটা স্কিলের ব্যাপার, সিনেমাটাও একটা ক্ষমতা, সেটাও ঐশ্বরিক ক্ষমতা। একজন গায়ক ঐশ্বরিক ক্ষমতাটা না হলে তার পক্ষে গিয়ে সেখানে পৌঁছানো সম্ভব না। একজন ক্রিকেটার ভুলভাল ক্রিকেটার নিলে তুমি বিশ্ব চ্যাম্পিয়ন হবে না তো, ফাইনাল ক্রিকেটার মানে সেই প্রপার যে পাওয়ার যে ক্ষমতাটা তার মধ্যে আছে সেই লোকটাকেই খোঁজো, সব ক্ষেত্রেই তো খোঁজো, তো সিনেমার ক্ষেত্রেও সেটা খোঁজা উচিত। ক্রিকেটার তো আর বা তো আর সোশ্যাল মিডিয়ার ইয়েতে ওর কত ফলোয়ার সেইভাবে নেওয়া হয় না, তো ওটা তো একটা ট্যালেন্ট। তেমনি সিনেমারও তো প্রত্যেকটা লোক, একজন ডিওপি একটা ট্যালেন্ট, একটা ডিরেক্টর একটা ট্যালেন্ট, অ্যাক্টর একটা ট্যালেন্ট, সবার কম্বিনেশনে সিনেমাটা হয়। তো সেই ট্যালেন্টটাকে তুমি যদি সোশ্যাল মিডিয়ায় কার কত সেটা ভেবে করো, তার ফল তো আমরা পাবোই, পেতে তো হবে, এই সুনামি তো আসতেই হবে। হ্যাঁ, সেটা তো একটা ভুল ডাইরেকশনে যাচ্ছে। ফলে আমি অ্যাক্টিং স্কিল ইমপ্রুভ করার বদলে আমি যদি ইনস্টাতে রিল বানিয়ে যাই, এবং সে লোকগুলো কোন শ্রেণীর লোক, কারা দেখছে, কিভাবে দেখছে, আমি কতটা দেখাচ্ছি, তারা কতটা দেখতে পাচ্ছে, তার উপরে তো আমি তো কালকে 5 লক্ষ ফলোয়ার বানিয়ে নিতে পারি। সেটা আদৌ সত্যি কি না সেটাও তো পেড প্রমোশন হতে পারে, সবই হতে পারে। তো তাতে তো আমার অ্যাক্টিং স্কিল ডেভেলপড হচ্ছে না, হবে না তো, ফলে সে তো তো কয়েকদিন মুখ পরে থুবড়ে তো পড়তে হবে। সে তো হ্যাঁ, তাহলে 1-2 কাজ হবে, তারপর থেকে ছুটি ছুটি ছুটি, আবার আরেকজন যার 10 লাখ ফলোয়ার আছে সে আসবে, আবার এরকম ইন্ডাস্ট্রি কিছু হবে না। ট্রেনটা তো আমরাই সেট করছি না, মানে যেহেতু আমরা সবাই যুক্ত একই জিনিসের মধ্যে, আমি কাউকে ইন্ডিভিজুয়ালি দোষ দিতে পারি না, আমি নিজেও দোষী সেই ইয়ের ক্ষেত্রে। কবে আমরা বুঝবো, কবে আমরা একাট্টা হয়ে কাজ করব? আমি যেটা আজকে কথাটা বলছি সেটা শুধু মানে তুই প্রশ্ন করছিস ক্যামেরার সামনে বলার জন্য নয়, আমার এটা মনে হয়েছে। আমার মনে হওয়ার লোকটা যেদিনকে বেশি হবে সেদিন সেই জিনিসটা হয়তো, বা আমি ভুল হলে আমার মনে হওয়ার লোক হবে না যে আমি যেটা বলছি ভুল বলছি। আমি এখনও বিশ্বাস করি, কারণ আমি যে কোনো সিনেমা করলেই বলে বা যে কোনো কাজ করলেই বলে নিজেকে নিজের বিশ্বাসটা আগে
বোঝার চেষ্টা করি। আমার নিজের বিশ্বাসটা ওটার প্রতি যে আমরা ভুল করছি, সেই ভুলটা আমার এই কারণে আমার মনে হচ্ছে এগুলো ভুল, আমি সেটা বিশ্বাস করেই বলছি। তো এটা যত এই পরিমাণ লোকটা বাড়বে, হয়তো পরের জেনারেশন, তারপরের জেনারেশন, 5 বছর পর ভালো আমি পুরো দেশের ইন্ডাস্ট্রি বদলালো, সিনেমা ইন্ডাস্ট্রি অনেক ভালো কাজ হচ্ছে, ডিফারেন্ট টাইপ গল্প হচ্ছে, নানা রকম জিনিস হচ্ছে, হতেই পারে, হবেই হয়তো। আলোর দেখো, আনন্দের আরেক নাম দুঃখ, দুঃখের আরেক নাম আনন্দ। ভালো আর মন্দ, আলোর নিচেই অন্ধকার থাকে, অন্ধকার নিচে। যখন আমরা সুনামি হবে, সুনামি হওয়ার আগে প্রচণ্ড, তখন তো আর পুরো ধ্বংসাবশেষ থাকে না, সুনামি হয়ে গেল ধ্বংসাবশেষ, ধ্বংসাবশেষের উপর থেকে আস্তে আস্তে ইট গাঁথতে গাঁথতে আবার কিন্তু সেই জায়গাটা তৈরি হয়। অপেক্ষা। অ্যাজ এ ডিরেক্টর হিসেবে তুমি প্রডিউসারকে বলতে পারো যে আপনি এটা ঠিক বলছেন না, নিশ্চয়ই, মানে না, মানে বা আপনি এটা বোঝেন না। না, আপনি এটা বোঝেন না, না এটা বলাটা উচিত নয়। আচ্ছা, ঠিক বলছেন না আর বোঝেন নার মধ্যে পার্থক্য আছে। কারণ আমি যে গল্পটা বলছি সেটা একটা ভাবনা নিয়ে বলছি, সেই ভাবনায় উনি ঠিক, মানে উনি যেটা বললো যে আমি এটাই বলতে পারি যে আপনি এটা ঠিক বলছেন না, কারণ ভাবনাটা এরকম ভাবে। কিন্তু কখনোই বলবো না বোঝেন না, কারণ প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের ভাবনা আলাদা, প্রত্যেকটা মানুষের শিক্ষা আলাদা, প্রত্যেকটা সে তার সে কীভাবে বড় হয়েছে সেটা আলাদা। তাকে কিন্তু সে যেভাবে বুঝছে, তার নিজে যেরকমভাবে বড় হয়েছে, নিজে যেরকমভাবে সেই বোঝাটা তার কিন্তু ভুল নয়। তার জন্য কোনো সিনেমা খারাপ নয়, কোনো সিনেমা খারাপ নয়। আমি সিনেমা বানাচ্ছি, আমি যে গল্পটা চয়েস করেছি, যে ভাবনা থেকে করছি, যে ইয়েতে করছি, সেটা তো খারাপ হতে পারে না। তোমার হয়তো না, আমার মনে হয়েছে যে এটা যদি এরকম না, আমার মনে হওয়াটা বলছি, সেক্ষেত্রে পছন্দ, আমি হয়তো পছন্দ হলো না, কিন্তু খারাপ বলতে পারি না। এটা একটা বড় আমাদের বিপর্যয়ের একটা কারণ। আমি আমারটার থেকে অন্যেরটা বেশি কথা বলছি, আমার নিজেরটা বলা উচিত। এর কারণে সবই ছোট ছোট কারণ, ধ্বংস হওয়ার আগে তো সব ছোট ছোট কারণই তো আস্তে আস্তে কামানের গোলা তৈরি করে দেয়। মানে একটা গোল চক্রের মধ্যে আমরা আছি, যেটা সার্কেল করে 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 ঘুরে যাচ্ছে আমাদের ওখান থেকে। হ্যাঁ, ওখান থেকে বেরোতে হবে। এইটা সেটা সেই ওয়ে আউটটা কি? ওয়ে আউটটা আমি কি করে বলবো? আমি তো তোমার পয়েন্ট অফ ভিউ আছে, আমার পয়েন্ট অফ ভিউ তো বললাম যে এতগুলো, ধরো 100টা রিজন, তার মধ্যে 5টা রিজন এটা হতে পারে। আমি তো এতগুলো পয়েন্ট বললাম যে সবার আগে মেইন জিনিসটা আবারও বলছি, আমরা ভুল করছি কি আমাদের ভুলটা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বোঝা উচিত, বুঝে একাট্টা হয়ে ভুলগুলোকে মানে রেকটিফাই করাটা দরকার। বা আমরা ভুলগুলোকে নোটিশ করা উচিত যে আমরা প্রথমে নোটিশ, দেন রেকটিফাই, তাহলেই কিন্তু আবার ওই সূর্যটা উঠবে। বই পড়া হয় এখন খুব কম, মানে আমার ওই অপারেশনগুলো হয়ে গিয়ে চোখে, আমার এখন চোখের ব্যালেন্সটা, আমি শুনি এখন। আচ্ছা, অডিও বুকে শোনা, ওটাই অভ্যেস করছি, ইনফ্যাক্ট পুরোটাই শোনার চেষ্টা করি। সিনেমা কি দেখা হয় এখন? দেখ, ওই যে মানে সিনেমা এখন যাই বেরোচ্ছে, যে কোনো সেটা দেখা হচ্ছে, যে পুরনো সিনেমা খুব এমনই, এখন নতুনের চাপটা পড়ে গেছে, তোরাতে এত সিরিজ, এত মুখ, আর আজকেরটা তোকে দেখতেই দেখা হয় মোটামুটি সব। আমি ভগবান হয়ে না, তুমি বলছো মানে সবটাই মোটামুটি একটু ছুঁয়ে যাওয়া হয়, দেখ, কারণ দেখতেই হবে তোকে, কারণ আজকে এটাও তো যে নিজেকে তো বদলে যেতে হবে। পরপর যেরকম প্রত্যেকটা অ্যানালগ থেকে ইয়েতে এলো, তারপর ডিজিটালে এলো, সব যে চেঞ্জ হয়েছে, তো আমাদেরই সময়, তো আমাদের সময় তো মারাত্মক ট্রানজিশন, তো আমাদেরকে তো প্রত্যেকটা জিনিসই দেখতে হবে যতটুকু সম্ভব, কারণ দেখাটাই আমাদের, মানে আমাদের শিখতে তো প্রতিদিনই হচ্ছে, প্রতিদিন কোথায় টেকনোলজি এগিয়ে যাচ্ছে, সাবজেক্ট এগিয়ে যাচ্ছে, গল্প বলার ধরন এগিয়ে যাচ্ছে। আমি আমার ইয়েটাই বলছি, তো সব কিছুই তো অন্য ধরনের, আমাকে দেখতে হবে। তো আমি যদি না দেখলে, এবার যতটুকু পারি, এটা দেখলাম, এটা খুব শুনলাম, ভালো হয়েছে, এটা আচ্ছা ঠিক আছে, সব মিলিয়ে যতটা সম্ভব আর কি, মানে এটাকে বলবো না যে আরেকটা সবার মুখে
তোর মুখে এটা শুনলাম, গিয়ে আমি একবার দেখলাম, সব তো জানিও না। আরেকটা আলোচনা উঠে আসে, সেটা হচ্ছে বিদেশ থেকে অ্যাওয়ার্ড পাওয়ার পর এখানকার লোকেরা সেই ছবিটা দেখতে যায়। সে তো আমাদের আজকের কথা নয়, পথের পাঁচালীর কথা। আচ্ছা, সে তো আজকের নয়, এটাই তো নিয়ম। দেখ, একটা সত্যি কথা বলতে কি, আজ কার কাছে খবর আছে যে এই ছবিটা এইখানটাতে এই এত বড় একটা অ্যাওয়ার্ড পেয়েছে? কটা মানুষ খোঁজ রাখে? অ্যাওয়ার্ডের কোনো মূল্য দেয় না কেউ। এটা আজকে দেখছি না, কিন্তু বেশ কিছু সাল থেকে আমি দেখছি কোথাও একটা দায়সারাভাবে পেপারে একটা ছেড়ে দিল, ব্যাস, বা একদিন একটা ইন্টারভিউ হয়ে গেল, ব্যাস, সবই দায়সারাভাবে। আচ্ছা, অ্যাওয়ার্ড যখন পেয়েছে, ছবিটা হয়তো আগে রিলিজ হয়ে চলেনি, বেশ করেছে, চলেনি। দর্শক ভগবান, দর্শক নারায়ণ, দর্শকের ইচ্ছে হয়েছে জানার পরে ছবিটা দেখব, এত অ্যাওয়ার্ড পেয়েছে কেন, দেখব। তাহলে আমাদের দর্শকের জন্য ভাবা উচিত, ওটা করা উচিত, কারণ আমরা দর্শকের জন্যই বানাই। দর্শকের ভালো লাগলে সবচেয়ে আপ্লুত হই, দর্শকের খারাপ লাগলে আমরা খুঁজি খামতি কোথায়। তা আজকে যে ছবিটা বাইরের দর্শক এতটা হাততালি দিল, এতটা সম্মান দিল, কিছুদিন আগে হয়তো আমরা রিলিজ করেছি, চলেনি। আমরা তো প্রথমে যেভাবে কিভাবে রিলিজ করছি, কি অনেক কিছু ইকুয়েশন আছে, আমি জানি, মানে জানি না, মানে সেগুলো তো আমাকে তো আজকে যখন এই ছবিটা এখানে, যে কোনো ছবিটা আজকে ট্যালিন অ্যাওয়ার্ডটা পেলো বা এখানে অ্যাওয়ার্ডটা পেলো, তাকে তো পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব তো তার জন্য তো আছেন মিডিয়া, আছেন অন্যান্য সিনেমার আমাদের শিল্পীরা, আমরা কতজন ফেসবুকে হয়তো দিলাম। শুধু সেটাই তো নয়, বড় বড় জায়গা থেকে তোমরা বড় কেন, তোমরা দুটো কথা বললে তখন সেগুলো যত করা হবে তত, এই যে দোস্তজি মানে বলছি, বুম্বাদা প্রেজেন্টার হিসেবে এটা খুব ভালো, মানে এরকম ছবিগুলো এবং দর্শক দেখলো, দর্শকের কাছে জিনিসটার সেটা করা উচিত। সবাইকে, আবার বলছি না, ওই যে আমি বারবারই আগে বললাম যে সবাইকে একাট্টা হতে হবে, মিডিয়াকেও একাট্টা হতে হবে। আমি শুধু গসিপ কভার করে বেড়াবো তা কী করে হবে? কোনটা করলে, যদি সিনেমা বলতে কি এসে যায়, তুই তো সিনেমা বানিয়েছিস, আমার বলতে অসুবিধে কি, মানে বাজে হয়েছে, ঠিক আছে, উনি যদি ওই শিখরে নিয়ে যেতে পারতেন তবে সিনেমাটা ভালো হতো, লিখতেই পারেন, তোমার মনের কথা। আমি কোন শিখরে বানিয়েছি আমি জানি, তোতে ওইটা না করে শিখরে ওঠানো যায় কীভাবে, সেটা যদি আমরা আমাদের প্রফেশনাল ইয়েটা দেখি তাহলে মনে বেটার হয়। পরিষ্কার কথা। আরে এই ইচ্ছে আর কী বলবো বলতো? একটি ছেলে যে নর্মাল পড়াশুনো করেছে, সে যদি ডিরেক্টর হতে চায় আজকের দিনে দাঁড়িয়ে, তার কোন কোন জার্নির মধ্য দিয়ে এলে সে একজন ডিরেক্টর হতে পারে? ডিরেক্টর হতে হবে এমন কথাটা ভাবছিস কেন বলতো? ডিরেক্টর, তুমি ডিরেক্টর, তো তোমার জার্নিটাই, তুমি কি কি জার্নিগুলো পার করে এসছো। সবচেয়ে বড় ব্যাপার একটা কথা বলি, এই ইন্ডাস্ট্রিতে সত্যি কথা বলতে সবাইকে অনেক কষ্ট করে জুতো খুইয়ে আসতে হয়। আমার না, সত্যি কথা বলতে, আমি জীবনের শুরুটা থেকে আজ পর্যন্ত সবাই ভালো, খারাপ কেউ না, কিন্তু এমন একটা মানুষ, এমন কিছু মানুষের সাথে আমার জন্মলগ্নটা ইন্ডাস্ট্রিতে হয়েছে না, যেখানটাতে আমার ইচ্ছে, আমার মানে সিনেমার প্রতি ভালোবাসা, বা শুধু সিনেমা আমি ডিরেক্টর হতে চাই বলে আমার থিওরিতে বা আমি যে বড়দের কাছ থেকে যা শিখেছি নয়, আগে মানুষ হতে হবে। তুমি মানুষ হওয়ার চেষ্টা করো, মানুষ আমরা প্রপার হয়েছি কিনা কেউ জানি না, কিন্তু আগে মানুষ হওয়ার চেষ্টা করো, তুমি তার বুঝতে পারবে। মান আর হুঁশ তো তোমার মধ্যেই আছে, ওই বিড়ালটার মধ্যে তো নেই, তা তো ও বিড়াল মানুষ হতো। মানুষের হচ্ছে মানার, তুমি যত মানার হুঁশটাকে ব্যবহার করতে পারবে, যত তীক্ষ্ণতা হবে, তত তোমার বিচক্ষণতা বাড়বে। আর গল্প বলো তো যার যার তার, তুই ওই লোকটাও গল্পটা বলতে পারে,
ওই লোকটাও এবার আগের প্রবণতা কম ছিল, এখন যেরকম সবার মধ্যেই একটা এই প্রবণতা যে আমি একটা ডিরেকশন দিতে পারি, ডিরেকশন দিতে পারি, সবাই ডিরেকশন দিতে পারি। ডিরেকশনটা এটা তো ডেজিগনেশন, ডিরেক্টর একটা ডেজিগনেশন, কিন্তু ডিরেক্টর এই ডেজিগনেশনটা হোল্ড করার থেকে তুমি যদি একটা গল্প বলতে চাও তাহলে তুমি তোমাকে সেই বিচক্ষণতাটা মানে তুমি ভাবনা, নিজের কনসেন্ট্রেশন তোমার, সে তুমি যেখান থেকেই আসো না কেন সবাই গল্প বলতে পারে, প্রত্যেকটা মানুষের নিজের ইয়েতে গল্প বলতে পারে। তো সেটা এমন কিছু নয় যে আমি একজন ডিরেক্টর নয়, তোমার শিক্ষা, তোমার গ্রুমিং, তোমার বড় হয়ে ওঠা, তার সাথে তোমার গল্প বলাটা, এবং যেটা হয় যে তোমার গল্প বলাটাকে মানুষের কাছে আকর্ষণীয়, অবশ্যই যে দিনের শেষে তোমার নিজের প্রতি বিশ্বাসটা দিয়েই করো, কিন্তু কোথাও দর্শকের ভালো লাগবে তো, মানে যদি তুমি দর্শকের ভালো লাগাটাও পেয়ে যাও তাহলে তোমার কাছে তো পুরোটাই রোজকারই মতনই প্রসেস, তুমি যেভাবে রোজ চলছো সেটাকেই আরও দেখার চোখটা তৈরি করো, অবজারভেশন তৈরি করো, তবেই আমার মনে হয়, মানে হয়তো অনেকের এটা নয়, আমার মনে হয় তোমার পয়েন্ট অফ ভিউটাই ইম্পর্টেন্ট। আর তার সাথে তো এবার ঋতুদা শিক্ষিত মানুষ একটা, শুধু পুঁথিগত না, মানে ঋতুদা দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, ওই মানুষগুলোকে নিয়ে আর টানলাম না, প্রত্যেকের শিক্ষার লেভেলটা কোথায়, শুধু পুঁথিগত না, পারিপার্শ্বিক যেইটা ব্যবহার করে সিনেমাতে, তখন সিনেমাটা অনেক বেশি মানুষের কাছের হয়, মানুষ আপন করে নেয় এইসব ছোট ছোট জিনিসগুলো, যত এগুলো যে যত বেশি তত তার সিনেমার দর্শকের প্রতি আরও বেশি আকর্ষিত হবে, এটাই মনে হয়। ডিরেক্টর একটা ডেজিগনেশন, ওটা যে যাকে সমস্ত বিষয়টাকে একবারে মানে একটা ব্রেন, একটা সমস্ত জিনিস এটা 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 যেটাকে সবার প্রপার সবকটাকে শেপে এনে একদম সাজিয়ে গল্পটা প্রেজেন্ট করো, গল্পটা বলো। ঠিক আছে, আজকে একদম এই পর্যন্ত। তো চলো, আমাদের সঙ্গে কেমন লাগলো কথা বলে সেটা মাস্টারে এটাতে হ্যাঁ, আমাদের চ্যানেলের নাম হচ্ছে গিয়ে এস আইডিয়া। হ্যাঁ, আর আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে ডিপ ড্রাইভ উইথ সমর। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে দাও সবাইকে, যদি ভালো লাগে তোমার কথা বলে। এস আইডিয়া থেকে হঠাৎ করেই আমার কাছে একটা চিঠি আসে যে আমরা একটা ইন্টারভিউ নিতে চাই। আমি বাবা কেন কি, এবং তখন আমি বুঝতে পারি না কারা এটা, তারপর এখন ফোনে তারপর যখন জানতে পারি সব আমার নিজের লোক, আমরা সবাই একসাথে কাজ করি, আড্ডা মারি, এবং ওরা একটা যে মানে এসআইডিআই ইয়ে করে একটা তৈরি করেছে যে যার মাধ্যমে সবার কথাগুলোকে এবং এবং সেটার মাধ্যমে ইন্ডাস্ট্রি এমনি নানা, এটা একটা ভালো উদ্যোগ। আর এই এসআইডিআর এই অনুষ্ঠানের সেগমেন্টের নাম হচ্ছে ডিপ ড্রাইভ উইথ সমর। এসআইডিআর এই অনুষ্ঠানটার নাম হচ্ছে ডিপ ড্রাইভ উইথ সমর, এটা আপনারা দেখুন আর এসআইডিআর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এটুকুই বলার। তবে খুব ভালো লাগলো, আর সব নিজের মানুষগুলোকে পেয়ে তো আরও ভালো লাগলো। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ সমর, তোকে, এখানে সবাইকে।